গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি যখন ভয়েস দিচ্ছি আমি একদম ঠিক আছি, কিন্তু যখন ভিডিও করছিলাম মনটা ভালো ছিল না। অনেক কারণ থাকে তো, আর সেই কারণগুলো তোমাদের কারোর অজানা নয়। সবচেয়ে কি বলবো, মজার বিষয় এটাই যে তোমরা সবাই জানো যে আমার কি কি কারণে মন খারাপ থাকে বা থাকতে পারে। তো যাই হোক, সেরকমই একটা সকাল শুরু করেছি যে মনটা ভালো নেই। তো দেখো, সকালবেলা উঠে মন ভালো থাকুক আর না থাকুক, কাজে কিন্তু লেগে পড়তেই হবে। সে নারী পুরুষ সবাইকেই কাজে লেগে পড়তে হবে। সকালবেলায় উঠে বাসি বিছানা তুলে চোখ মুখ ধুয়ে নিয়ে তারপরে আগে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে এখন যাব ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দেওয়ার সময় কি করি না করি সেটা তো তোমরা সবাই জানো। তো আগে পাপোশগুলো ভালো মতন ঝেড়ে নিই, কারণ এক তো এমনিতে ঝাড়তেই হয়, দ্বিতীয়ত বেশি করে ঝাড়তে হয়, কারণ শেরু বাবার যে লোম চারিদিকে পাপোশের মধ্যে আটকে থাকে, আর ভালো করে না ঝাড়লে না সেই লোমগুলো থেকে যায়, আর একদমই ভালো লাগে না সেটা দেখতে। তো ঘরের দুটো পাপোশ ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। আর আজকে আমার কি বলবো, টেনশনও হচ্ছে, যদিও বা জানি যে কি টাইপের রিপোর্ট আসতে পারে, তারপরেও আমার একটু চিন্তা হচ্ছিল। স্বাভাবিক, যেহেতু এটা কি বলবো, ওটাকে কি বলে, আরে বলো না তোমরা, বাইরে থেকে আভ্যন্তরীণ ইউএসজি নয়, এটা হচ্ছে আভ্যন্তরীণ ইউএসজি, সরি বাহ্যিক ইউএসজি নয়, এটা হচ্ছে আভ্যন্তরীণ ইউএসজি। ভুল বলে ফেলেছি, সরি। যেহেতু ভ্যাজাইনা দিয়ে এই টেস্টটা করা হবে, সেহেতু একটা ভয় থেকেই যায়, লাগেই বলো। তো এটা বললাম, আবার অনেকে বলবে এ বাবা কি বাজে মেয়ে, কি বাজে কথা বলছে। অ্যাকচুয়ালি টিভিএসটা এইভাবেই হয়, ঠিক আছে? তো যারা জানে তারা তো জানে, আর যারা জানে যে মেডিকেল সায়েন্স এটা নিয়ে কথা বলা কোনো নোংরা বিষয় নয়, তারা আশা করছি কেউ কিছু খারাপ মনে করবে না। তো টিভিএস করাতে যাব, তোমাদেরকে তো আগের দিন বললামই যে আমার টিভিএস করা আছে। তো টিভিএস করতে যাব, সেই কারণে যখন যাব তার আগের থেকে সংসার ধর্ম তো পালন করে যেতে হবে। তাই তোমরা দেখতেই পেলে আশিবাসি কাজ সেরে ভাত বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে ডাল বসালাম। ডাল বসিয়ে, কারণ ডাল ভাবছিলাম করব না, কিন্তু তারপরে ভাবলাম যে না, ডালটা লাগবে করতে। তো আগের দিনের মাছ ছিল, কি মাছ করলাম, ফলি মাছ। হ্যাঁ, ফলি মাছ করলাম, 2 পিস মাছ রেখে দিয়েছিলাম বরকে, ফলি মাছ দিয়ে দিলাম। ডাল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এই যে ডাটা পোস্ত করব। তো ডাটাও এই সকালবেলাই আমি কেটেছি। বুধবার দিন ডাটা বাজার করে নিয়ে আসলো না, সেই শাকগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ডাটাগুলো কেটে নিয়ে ডাটা আলু পোস্ত করব। সেই কারণে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একবারেই বেটে নিচ্ছি। টমেটোর দাম বেড়ে গেছে, সেই কারণে টমেটো আর দেওয়া যাবে না। তো ডালের সাথে সকালবেলা কি দিয়ে খেয়ে যাবে, তার জন্য একটা বেগুন মাঝখান দিয়ে 4 ভাগ করে নিয়েছি আর কি। বেগুন ভাজা বসিয়ে চলে এসেছি গন্ধরাজ গাছের থেকে গন্ধরাজ লেবু পাড়তে। তো গন্ধরাজ লেবু দিয়ে আজকে হবে একটা দারুণ আইটেম। অলরেডি তোমরা হয়তো টাইটেল থাম্বনেলে পেয়ে গেছো, কারণ আমি এখনো পর্যন্ত জানি না টাইটেল থাম্বনেলে কি দেবো। তো গাছের থেকে গন্ধরাজ, টাটকা গন্ধরাজ লেবু পেরে নিয়ে এবার কেটে নিচ্ছি। চলো এবার তোমাদেরকে দেখাবো যে আমি গন্ধরাজ লেবুটা কেন পারলাম। তো প্রথমে পুরোটা লাগবে না, 4 ভাগ, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ হলেই হয়ে যাবে। তো বেশ ভালো করে বুকে টুকে ছাড়িয়ে নিয়ে, বুক বলে তো ওটাকে, আমি বুকে বলি। এই যে দেখো, রসটা দিয়ে দিচ্ছি, 4 ভাগের 1 ভাগের রস দিয়েছি। গন্ধরাজ চিকেন করব না, একদম যে রেসিপি তোমরা দেখো যে গন্ধরাজ চিকেন যেভাবে করে সেইভাবে করব না। আমি প্রত্যেকটা রেসিপি মোবাইলে আগে দেখে নিই, তারপরে সেটাকে নিজের মতন করে করি। আমার সেটা ভালো লাগে করতে, কিছু নিজস্বতাও থাকে, আবার বেশি রিচও হয়ে যায় না, কারণ যেরকমভাবে থাকে কাজু বাদাম বাটারে, তারপরে অনেক কিছু থাকে, সেই কারণে আমি অত কিছু দেব না। প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, আমার কিন্তু কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আমি লেবু দিয়ে চিকেন করব, কিন্তু মনে হলো যে আজকে না অন্য কিছু দিয়ে করি, সেই কারণে কেন জানি না শুধু দই আর লবণ দিয়ে আর হলুদ সামান্য দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি দেখলাম প্রসেসটা, দেখে তারপরে ভাবলাম ঠিক আছে চলো আজকে লেমন চিকেন করা যাক। তো টমেটো আমি পেস্ট করে দিইনি, টমেটো না দিলেও হয়, কিন্তু ওই যে বাঙালির মন, বিশেষ করে সুতোপার মন বলতে পারো, টমেটো ছাড়া যেন তরকারি অসম্পূর্ণ। তো তরকারিতে এই টমেটোটা আর পেঁয়াজটা ভাজা বসিয়েছি, আর পেস্টের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ পেস্টও দিয়েছি, মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা এই কটা একসাথে পেস্ট করেছি, আর 2টো পেঁয়াজ কুচিয়েছি। হ্যাঁ,
তো এইভাবে করেছি। আর দই তো দিয়েইছি অবশ্যই, আর গন্ধরাজ লেবুও দিয়েছি। বাদ বাকি এরকমই, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দেবো না আর জিরের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়ো কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে, খুব সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিয়ে একদম মিডিয়াম আঁচে হতে দেবো, যেহেতু আমি পেঁয়াজ বাটা তারপরে সব কিছু একদম কাঁচা কাঁচা দিয়েছি। তো এই যে দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, মানে মশলাটা কিন্তু পুরো দারুণভাবে কষে গেছে। আর রঙটা দেখেছো এসেছে, রঙটা জাস্ট লোভনীয়। যদি আমি হলুদটা না দিতাম না, তাহলে পুরো রেজালার কালার চলে আসতো। যাই হোক, এই কালারটাও অসাধারণ লাগছে। আর ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাবো। আজকে আর ঘি দিইনি, আজকে জাস্ট গরম মশলা দিয়েছি। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই কষে গেছে, এখন আঁচটাকে একটু হাই করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এরকমভাবে রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে, তাই না বলো? কি দারুণ লাগছে। অরিজিনালি কিন্তু এরকমই এসেছিল কালারটা। টানটানা, এই হলো ফাইনাল লুক। লেমন চিকেন বলতে পারো, সুতোপার মতন করে সুতোপা লেমন চিকেন রান্না করেছে। দেখতে যেমন লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু ঠিক সেরকমই লেগেছিল। তোমরা চাইলে ট্রাই করতেই পারো সুতোপার মতন, অথবা যেরকম পারফেকশনিস্টরা যেইভাবে দেখায় সেইভাবেও করতে পারো। আমি আবার আমার মতন করি। তো বেশ ভালোই হয়েছিল। সকালবেলা আমি একটুখানি দিয়ে খেয়ে গেছি, কারণ আমার জন্য আমি আলাদা করে কিছু করিনি। আর বরকে দিয়ে দিয়েছি ডাল আর বেগুন ভাজা দিয়ে। আর কি কি নিয়ে গেছে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। দেখাচ্ছি তোমাদেরকে ঘর মোছার পরের অবস্থা, কারণ টাইমের এতটাই শর্ট যে ক্যামেরা খুলে খুলে দেখাবো সেইটুকু পারিনি। কারণ এখনও আমার স্নান করতে হবে, মাথায় শ্যাম্পু করতে হবে, যেহেতু অম্বাবুচি স্টার্ট হয়ে যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে, সেই কারণে শ্যাম্পু ট্যাম্পু করা যাবে না, তাই আজকেই শ্যাম্পু করতে হবে। তার জন্য আমি একদম এইভাবেই তোমাদেরকে রেডিমেড দেখিয়ে দিলাম যে অবশ্যই আগে রান্নাঘর পরিষ্কার করেছি, তারপরেই কিন্তু ঘর মুছেছি। ঘর মুছে নিয়ে এইবার এই ক্যামেরাটা বন্ধ করে দিয়ে তারপরে চলে গেছিলাম আমি স্নান করতে। স্নান করার পরে রেডি হয়ে তারপরে তোমাদেরকে আমি আরও একবার মুখ দেখিয়েছি, বাট কথা বলিনি। কথা বলেছি একদম কাজবাজ সেরে এসেছি তারপরে। তো এই যে আমার শেরু বাবা, সোনা বাবাটা অনেকক্ষণ ধরে খুঁজছে ক্যামেরায় আসার জন্য, তো আমি ওকে একটুখানি কায়দা করে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো স্নান টান করে, এই যে বলেছিলাম না এক দাদুর নাতি বের করা ছিল, এটা পরেই চলে আসলাম। তো আমি এখন ইঞ্জিন ভ্যানে রয়েছি, এর জন্য প্রচণ্ড পরিমাণে শেকি হচ্ছে ভিডিওটা। আর আমি প্রচণ্ড ধুলো, চোখ মেলতে পারছিলাম না। টিকিট কেটে এসে একটা নেল পলিশ আমার সেদিন কেনার ইচ্ছা ছিল, কিন্তু কালোর কিনে নিয়ে গেছি বাধ্য হয়ে, নীল কিনতে চেয়েছিলাম। তো আজকে আমি নীল পেয়েছি। আজকে নীলটা পেয়ে দেখলাম মানে কি বলবো, নখগুলো খালি রয়েছে, পরেই ফেলি। তো স্টেশনে বসে বসে জীবনে প্রথমবার স্টেশনে বসে আমি নেল পলিশ পরছি। সবাইকে দেখি লাগায়, কিন্তু আমি কখনো লাগাইনি, মানে পরিনি। ঠিক আছে, সংসারের চাপে ঘরে বসে নেল পলিশ পরার টাইম পাই নাই, বুঝছো মাসি? আমার থেকে তুমি বেশি জানো। আবার সংসারেরই কোনো সার নাই। তীর্থ ধর্ম যাই করো না কেন, সংসার না করলে কোনো তীর্থ হয় না, কমপ্লিট হয় না। ছেলে মেয়ে সব নিয়ে একটা। তো পাশে এক মাসি বসেছিল, তার সাথেও কথা বললাম। আর এই যে টিকিট একেবারে রিটার্ন কেটে এনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো নীল কালারের নেল পলিশ জীবনেই প্রথমবার পরলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে হাতে লেগেও গেছে, আঙুলের মধ্যে লেগে গেছে। তোমাদেরকে দেখাচ্ছিলাম আর নিজেও দেখছিলাম যে কেমন লাগে। তো রংটা বেশ সুন্দর, 30 টাকা নিয়েছে, বেশ পাতলা, দু কোট করে পরেছি। আর সবচেয়ে ভালো লাগছিল যে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এই যে দেখো আমি চলে এসেছি এখানে। আর এই যে দেখো ওই যে অ্যাশ কালার, কি পেস্তা কালার, হালকা পেস্তা কালারের গেঞ্জি পরে বাবা এসছে। বাবা যেহেতু মছলন্দপুরেই কাজ করে, তো বাবাও আসলো। আমি একা ছিলাম যেহেতু, বাবাকে বললাম বাবা তুমি এসো, বললো হ্যাঁ ঠিক আছে আমি যাবো ওখানে। তো বাবা ছিল। আর এই যে বাবা, আমার কাজ হয়ে গেছে আর কি, টেস্ট করা হয়ে গেছে। তো আমি টোটোতে করে স্টেশনে যাচ্ছি, আর বাবা কিন্তু সাইকেলে এসেছিল, তাই সাইকেলে করে চলে গেল। তো বন্ধুরা বাড়িতে এসে শেরুরে নিয়ে আসলাম। শেরুরে নিয়ে আসার পরে ভাত তো করেই রেখে গেছিলাম। আর সারাদিনে মনে হয় এই ক্যামেরার সামনে এসে আমি কথা বলছি। ভাত করে রেখে গেছিলাম, কিন্তু যেহেতু ঠান্ডা ভাত তাই একটুখানি আর কি জল দিয়ে যেরকমভাবে গরম করি ফ্যান গেলার মতন জলটাও গেলে নিলাম, গরম হয়ে গেল। তো আগে শেরুকে খাওয়াচ্ছি, এখন 5:45 বাজে। আগে শেরুকে খাইয়ে নিচ্ছি, তারপরে আমি খাবো। শেরু বাড়িতে এসে হিসু পটি সব করেছে। ওখানেও হয়তো হিসু করেছে, কারণ নিয়ে যায়, টাইম টু টাইম নিয়ে যায়।
আমি গেছি ওই 1:30টা নাগাদ, আর আসলাম 4:36-এর ট্রেনে। তো বাড়িতে আস্তে আস্তে ওই 5:10 হয়ে গেছে। তারপরে আসার পরে এই কাজগুলো করলাম, ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, ভাগ্যিস বৃষ্টি হয়নি। তো এখন ওকে আগে খাইয়ে নিই, তারপরে আমি খাবো, তারপরে গিয়ে একটুখানি বসবো। বসে তাও রেস্ট নেবো না, কাজ করা আছে, ভিডিও করা আছে, তো সেগুলো করবো। তো চলো খাইয়ে নিই আগে ওকে। আর রিপোর্ট কি আসলো না আসলো সবটাই তোমাদেরকে বলবো পরে। তো বন্ধুরা বাজে 9:45, আর আমি এই ভিডিওটার কিছু অংশ যতটুকু হয়েছে এই ভিডিওটার এই পার্টটুকু নেওয়ার আগ পর্যন্ত আমি করছিলাম, এডিট করছিলাম। তারপরে দেখলাম টাইমিং, ঘড়িটা দেখলাম হচ্ছে তোমার 9:45 বাজে। তারপরে ভাবলাম যে না আর বসে থাকে লাভ নেই, ভাতটা গিয়ে বসিয়ে দিয়ে আসি। চায়ের বাসন আজকে আর মাজা নেই, কারণ 6টার সময় ভাত খেয়ে আর চা খাইনি, ইচ্ছে করেই খাইনি। তো এই তো এখন একটুখানি বাবা পিঠে যন্ত্রণা করছে, পিঠটায় যন্ত্রণা করছে কেন কি জানি। তো ভাতটা হোক, আর রাত্রেবেলা খাবার তো রেডি আছে, সবই রেডি করে রেখে গেছিলাম। আসলে কি বলতো, একার সংসার হলে পরে না এরকম, মানে আমি যদি চাই যে আমি আজকে রান্না করব না, সেটা কিন্তু হয় না। রান্না কিন্তু করতেই হয়, বরের জন্য করতে হয়। তো সেই কারণে কোনো সময় মানে আর কি ফাঁকা থাকি না যে একটা দিন রেস্ট নেব, সেটা কিন্তু হয় না। আবার কোথাও যদি যেতে হয় তাহলে কিন্তু এই যে এইরকম করে রেখে তারপরে যেতে হয়, যাতে করে এসে কোনো চাপ না থাকে, বা খেয়ে যেতে পারি বা এসে খেতে পারি, এরকমভাবে করতে হয়। বাইরের খাবার খাইনি, ভালোই হয়েছে বাইরের খাবার খাইনি। আর বাইরের খাবার খাবো কি, সময় ছিল না, প্লাস হচ্ছে তোমার মনে ইয়েও থাকে না যে শেরুকে বাড়িতে একা রেখে, একা তো থাকে না তবুও শেরুকে রেখে আমি বাইরে খাবো, তার থেকে ভালো বাড়িতে তো করে রেখে এসেছি। যত তাড়াতাড়ি বাচ্চাটাকে মানে কোলে তুলতে পারবো তত তাড়াতাড়ি ভালো। মানে কি বলবো, সত্যি কথা, মিঠুদিরা না থাকলে যে আমার কি হতো শেরুকে নিয়ে, আমি যে কি নাকানি চোবানি খেতাম একমাত্র আমি জানি। মানে আমাকে সব সময় মিঠুদি, তারপরে আমার ছোট যা না বলছি, আমার যা সীমাদি, মেজো যা, অনেক অনেক হেল্প করে। সবচেয়ে বেশি করে মিঠুদি, সেটা তোমরা সবাই জানো। মানে ওরা না থাকলে আমার যে কি অবস্থা হতো, দিল্লি পর্যন্ত আমার যাওয়া হতো না মিঠুদিরা যদি না থাকতো। তো যাই হোক, মানে অবদান কোনোদিনও আমি আমার জীবৎকালে তো কোনোদিনও আমি শোধ করতে পারবো না। তো এই জন্যই আমি তাড়াতাড়ি চলে এসেছি। যে না, বাবা বলছিল কিছু খাবি, তো চোখ মুখ বসে গেছে, সেই তো কখন খেয়ে আসছিস। বাবা যেহেতু টিফিন নিয়ে আসে, সেই কারণে বাবা খেয়েই এসেছিল। তা আমি কিছু খাইনি, আমি বললাম না আমি বাড়ি গিয়ে খাবো, আমি করে রেখে এসেছি। তো তারপরে হলো মানে ঘন্টা দেড়েক ওখানে বসে রয়েছি। তোমাদের যদি দেখাতে পারতাম, যেহেতু এটা দেখানো উচিত না, ইলিগাল কাজ, সেই কারণে আমি দেখাতে পারিনি, শুধুমাত্র বাবাকে দেখিয়েছি যে বাবা এসছে। এত লোক, এত বড় জায়গা, বসার মানে স্কোপ নেই, বসতে পারছে না। মানুষের পেপার নিয়ে আসছে, পেপার পেতে তারপরে বসেছে, এত লোক। তো এত লোক তো আর এমনি এমনি হয় না। দেখো আমি ডাক্তারের নাম বলিনি, আমি নার্সিংহোমের নাম বলিনি, তবুও মানুষ বুঝতে পেরে গেছে যে আমি কোথায় গেছিলাম। অনেকেই দেখলাম কমেন্ট করলো। তো যাই হোক, আমি নিজে থেকে কিছু দেখাইনি, আর দেখাবোও না। দেখানোটা কোনো খারাপ জিনিস না, কিন্তু আমার পেছনে যেইভাবে মানুষ পড়ে থাকে না, আমি ভালো জিনিস দেখালেও সেখান থেকে খারাপ কিছু বের করে নিয়ে তারপরে নোংরামো করা শুরু করে দেয়। সেই কারণেই কিছু বলি না। আর তোমরাও বলেছো সুতপা তুমি ডিটেলসে কিচ্ছু বলবে না, তো সেই কারণেই আর বলি না। কিন্তু মানে কি বলবো, আশ্চর্যজনকভাবে তোমরা বুঝতে পেরে যাও, বেশ ভালো কথা। এবং তোমরা ভালোই বলেছো যে ওই ডাক্তারবাবু খুব ভালো। অবশ্যই ভালো না হলে কি আর এত রোগী হয়, এত পেশেন্ট হয়। তো এখন ভাতটা করে নিই, তারপরে বাদ বাকি কথা তোমাদের সাথে পরে বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা জাস্ট ভাবতে পারবে না এখন কয়টা বাজে গো? 12:21 বাজে। আর ওর আস্তে আস্তেই দেরি হয়েছিল, ওর আস্তে আস্তে বাজে তখন 10:30 প্রায়। আজকে ট্রেন লেট ছিল, তার জন্য আসতে দেরি হয়েছে। নেল পলিশটা বেশ ভালোই লাগছে, স্টেশনে বসে আজকে নেল পলিশ পরছি, পড়ার সময় পাইনি, ওইখান থেকেই কিনছি, তারপরে পড়ছি। তো যাই হোক, আসলাম, খাওয়া দাওয়া করলাম। যেহেতু শেরুকে একদম 5:30টার সময় খাইয়েছি, তার জন্য আজকে রাত্রেবেলা ওকে শুধুমাত্র 2টো মাংসের স্টিক দিয়েছি, আর অন্য কিছু দিইনি। আমি বলছিলাম একটা দিতে, কারণ ওটাও তো প্রোটিন। তো বললো যে না, 2টো দিই। 2টো নিমেষে খাওয়া হয়ে গেছে, ওটা বেশ ভালো খায়। অ্যাকচুয়ালি যখনই যেটা প্রথমবার দেওয়া হয় বা রেয়ার দেওয়া হয়, তখন সেটা ভালোই লাগে। তো ওই খেলো, আমরা খেলাম।
খাওয়া দাওয়া করে এসে তারপরে একটু কথাবার্তা বলছিলাম। একটু কথাবার্তা অনেক দূর গেছে, বলতে 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 প্রায় ঘন্টা খানেকের মতন কথাবার্তা হয়েছে। আর আমার মনেই নেই যে আমার ভিডিওটা এন্ড করতে হবে। তো আজকে যে সারাদিন কি কাটালাম তোমাদেরকে বললাম যে বাবা এসছিল, বাবা ব্যাগ ট্যাগ দেখলো, না আসলেও হতো, যেখানে আমি দিল্লি গিয়ে একা একা ট্রিটমেন্ট করিয়ে এসেছি সেখানে এই ঘরের কাছে বাবা না আসলেও হতো, কিন্তু বাবা যেহেতু মসলন্দপুরেই কাজ করে, আর বাবার কথা, বাবা আগে যেখানে কাজ করতো সেখানে তো রাত্রেবেলা 8টার সময় বেরোতো মনে হয় ট্রেন ধরতো, এক এক দিন এক এক টাইমে, তাই না, 8টার সময়। কিন্তু এখন বাবার যেহেতু বয়স হয়েছে, আমরা সবাই মেয়েরা চাপ দেওয়াতে এক তো বলছিলাম যে তোমার আর কাজ করতেই হবে না, বহুবার বলেছি। বাবা বলে তোরা তোমাকে চিনিস, সত্যি কথা বলতে নেই, নিজের মুখে বলতে নেই, আমার বাবা 60 বছর হয়েছে, কিন্তু আমার বাবারে কেউ দেখে 40 হয়েছে বলে, 40 বছর কেউ বলে না, 60 বছর। তো যাই হোক, বয়স এত চেহারায় যাই থাকুক না কেন, বয়স তো হচ্ছে। এবার আমরা প্রচুর পরিমাণে বারণ করেছি, তাও বাবা বলল যে না, অল্প কাজ করি তবু আমাকে কাজ করতে দে। তো এখন বাবা যেখানে কাজ করে সেখানে হচ্ছে খুবই কম সময়ের জন্য, সকালবেলা যায়, ওই 2টোর মধ্যে কাজ কমপ্লিট, দুপুর 2টোর মধ্যে কাজ কমপ্লিট, বাবা 4টের মধ্যে বাড়ি পৌঁছে যায়। কেন 4টের মধ্যে বাড়ি পৌঁছায়, 4টে বাজে? তার কারণ হচ্ছে 2টোর সময় ছুটি হয়, আর ওই গ্যাপের মধ্যে কোনো ট্রেন থাকে না, হ্যাঁ, এই কারণে দেরি হয়, এই কারণে 4টে বেজে যায় বাবার বাড়ি ফিরতে ফিরতে। তো এখানটায় স্ট্রেস একদমই নেই, এসিতে থাকে বাবা, তো আর যেহেতু একবারে কাজ ছাড়া থাকতে পারবে না, তাই এখন আরামের কাজটা বেছে নিয়েছে। অবশ্যই মায়নাটা একটু কম, কিন্তু অত স্ট্রেস নেই। যে এখানটায় যেমন এই ফার্মেসিতে যেমন বাবাই সব করতো, ঠিক আছে, কারণ এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো না, বছরের পর বছর, 20-25 বছরের এক্সপিরিয়েন্স, তো বাবাই সব কিছু করতো। তো বাবা এই কাজটা এত বছর ধরে, তোমরা অনেকেই তো বলে তুমি নাটক করো, বারবার নাটক করো, বারবার নাটক করো, এটা অ্যাকচুয়ালি রক্তের গুণ বা দোষ, যে কোনো একটা তোমরা বলতে পারো। আমার বিয়ে হয়েছে আজ 10 বছর, আমার বিয়ের আগের থেকে আমার বাবাকে শুনি বলে এই কাজ ছেড়ে দেবো, এই কাজ ছেড়ে দেবো, কারণ এত খাটনি। আমি যদি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি না, বাবা খেয়াল করতে পারবে না যে মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, বাবা ভাববে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সে আর 5টা পেশেন্টের মতন পেশেন্ট, এতটাই বাবা ব্যস্ত থাকে। বাবাই একাধারে পেশেন্টের নাম লেখে, বাবার কাছেই ফোন আসে নাম লেখার জন্য, বাবা নাম লেখে, বাবাই ডেকে ডেকে পেশেন্টদেরকে ডাক্তারের কাছে পাঠায়, আবার বাবাই ওষুধ প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দেয়, টাকার লেনদেন করে, সব কিছু A to Z বাবা করে। আবার দোকানে গিয়ে দোকানটা প্রথমে পরিষ্কার করে বাবাই সব কিছু করে, ঠিক আছে। তো এই এত বছর ধরে বাবা শুধু বলেছে ছাড়বো 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 ছাড়বো। লাস্ট যখন বলেছে না, তখন আমি বলছি তুমি ছাড়বা, তুমি চুপ করো তো, তুমি ছাড়বা। তোমরা যেমন আমাকে বলো, কিছু কিছু মানুষ আমাকে বলে ও কন্ট্রোভার্সি ছাড়বে, আমিও বাবাকে এরকম বলতাম। অ্যাকচুয়ালি এটা রক্ত, হ্যাঁ, ওই যে বললাম গুণ অথবা দোষ, যাই খুশি বলতে পারো, যে আমরা সহসা কোনো কিছু পাই না, তো তাই সহসা কোনো কিছু ছেড়েও দিতে চাই না। হ্যাঁ, এইটাই হচ্ছে এত কথা শোনার পেছনের কারণ, যে আমার বাবা যেরকম আমিও সেরকম হয়েছি। তো বাবাও দেখো একটা সময় ছেড়েই দিল, এরকম সময় আমারও আসবে যখন আমি একটা সময় ঠিক ছেড়ে দেবো। তো এই বাবার কথা বলতে গিয়ে আমি আমার কথা বললাম। আমি বলছিলাম না একটা ভালো খবর দেবো, যে বাবার স্ট্রেস অনেকটা কমে গেছে। এ কারণেই বাবাই আসলো, তার জন্যই বাবাকে ডাকলাম। আমি বললাম যে তুমি যদি পারো আসো, বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো আসতে। এইবার রিপোর্টের কথা বলি। রিপোর্ট যার জন্য গেছিলাম ভালো এসছে, তোমরাই বলেছো ডিটেলসে কিছু শেয়ার করতে না, তাই ডিটেলসে আর কিছু শেয়ার করলাম না, তবে ভালো এসছে, ঠিক আছে। ওখানটায় মানে একবারে 4-5 জন করে ঢোকাচ্ছিল। এবার সবাই যেহেতু মহিলা, সেই কারণের জন্য অসুবিধা হচ্ছিল না। এইবার পর্দা টর্দা সব সিস্টেম থাকে, তোমরা জানো কিভাবে কি করে, যারা যারা গেছো তারা জানো। তো এবার একজন যাচ্ছে, তারপর একজন দাঁড়াচ্ছে। এবার এটা করার পরে এবার সবারই রিপোর্ট মোটামুটি হাতে। এবার ওরটা উকি মারছে, মানে দেখছে আর কি, উকি মারছে মানে দেখছে, জিজ্ঞাসা করছে তোমার কত আসলো, তোমার কত আসলো, যেরকম হয় আর কি এক জায়গায় গেলে পরে। তো সেখানটায় আমরা যতজন ছিলাম সবারই মোটামুটি, কারোর খারাপ আসেনি, সবারই ভালো এসছে। তো আমারও ভালো এসছে, ঠিক আছে। তো এটা আমার জন্য অনেক বড় একটা সুখবর। অনেকেই তো টিটকারি মেরে বলে যে বয়স হয়ে গেছে, ওর আর কিছু হবে না, ওর আর কিছু হবে না। হ্যাঁ, বয়স তো অবশ্যই হয়েছে, কচি খুকি আমি নই, কোনোদিনই নিজের বয়স লুকাইনি, নিজের রূপ লুকাইনি, নিজের যেখানে যেখানে কমতি সেই জিনিসগুলি লুকাইনি। যেরকম কিনা আমার মাথার চুল কম, কোনো সময় আমি বলতে মানে নিজে লুকাইনি যে আমার মাথায় চুল কম, লজ্জাও পাইনি, কারণ এটা লজ্জার বিষয় না, ভগবান সবাইকে সব কিছু দেয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে অনেক কিছুই বলেছিল
যে অনেক বয়স হয়ে গেছে, এই হয়ে গেছে। দেখো এখনও ভগবান আমার কোল ভরেনি, ঠিক আছে, কিন্তু যতটুকু করছি সেইটুকু তো তোমাদেরকে বলতেই পারি যে হ্যাঁ রিপোর্ট ভালো এসছে। বয়স আমার 35, অনেকে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে, কিন্তু আমার বার্থ সার্টিফিকেটের যে ডেট আছে তাতে করে আমার বয়স 35, আর 35 বছর অনুযায়ী আমার টিভিএসের যে রেজাল্ট পেয়েছি আমি তাতে হ্যাপি। এইবার রেজাল্টের দিক থেকে যে টেস্ট করালাম সেটার যা রেজাল্ট এসছে তাতে আমি হ্যাপি। এইবার বাদবাকি সম্পূর্ণটা ভগবানের হাতে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। উনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না, ঠিক আছে। বাদবাকি মানুষ তো বলবে, কথা বলতে তো ট্যাক্স লাগে না, না আমার না অন্য কারো। তো চলো সুখবরটা তোমাদেরকে দিয়ে দিলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটুখানি প্রে করো যাতে করে ভগবান মুখ তুলে তাকান।